আব্বার লাশটা গেল কোথায়? রাজ্যের ভয় আর বিস্ময় নিয়ে ফিসফিস করে প্রশ্নটা করলেন জামশেদ। গা শিরশির করে উঠল আমার। সত্যি তো, কিছুক্ষণ আগে কবর দেওয়া মরদেহটা গেল কোথায়? প্রায় ঘন্টা দুয়েক আগে আমরা এই গোরস্থানে এসেছি। দিনের বেলা ছিলাম স্টেশনে, দুপুর তখন প্রায় হয়ে এসেছে। এমন সময় রুহুল আমিন এসে হাজির। তাকে দেখে বিমর্ষ মনে হলো। আমি প্রশ্ন করলাম, কি ব্যাপার, এত মনমরা হয়ে আছেন যে? কিছু কি হয়েছে নাকি? বসুন বসুন। রুহুল আমিন বসলেন না, বরং একটা দুঃসংবাদ দিলেন, যা শুনে আমাকেও উঠে পড়তে হলো। তিনি জানালেন, জামশেদ সাহেবের বাবা ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ আগে খবর পেয়েছেন তিনি, তাই যাচ্ছেন পাশের গ্রামে। তিনি জামশেদ সাহেবের বন্ধু মানুষ, বন্ধুর বাবার দাফনের কাজে অন্তত থাকা উচিত। রুহুল আমিন জিজ্ঞেস করলেন, আপনারা যাবেন আমার সঙ্গে? মনে মনে এটাই ভাবছিলাম। ঘরে এমন সময় জাহাঙ্গীর হুজুরও উপস্থিত ছিলেন। সকালবেলা এসেছেন তিনি, কথাবার্তা চলছিল তার সঙ্গে। রুহুল আমিনের প্রশ্ন শুনে আমি তার দিকে তাকালাম। জাহাঙ্গীর হুজুর বললেন, ধ্রুব সাহেব, চলেন আমিও যাই। জামশেদ ওইদিকে একা পইরা রইছে। আমরা পরিচিত মানুষ সবাই, এই সময় তার পাশে থাকাটা দরকার। চিন্তা ছিল স্টেশন নিয়ে, এমনি মানুষ কম। এর মধ্যে আমি বাইরে গেলে আবার কোনো সমস্যা হয় কিনা কে জানে। তবে রমজান চাচার সুজন আমাকে আশ্বস্ত করল, জানালো তারা বাকি সময়টা এদিকটা সামলে নেবে। আমি যেন নিশ্চিন্তে বেরিয়ে যাই। তাই আর দেরি করলাম না। রুহুল আমিনের সঙ্গে জাহাঙ্গীর হুজুর আর আমি পরের ট্রেনে উঠে পড়লাম। পাশের গ্রামে নেমে জামশেদের বাড়ি অবধি যেতে খুব বেশি সময় লাগলো না। তাদের বাড়িটা গ্রামের খুব ভেতরে নয়। তবে গিয়ে জানলাম জামশেদের বাবার দাফন কার্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই দ্রুত ছুটলাম কবরস্থানে। এদিকে গোরস্থানে ঢুকতেই আমি এক কাণ্ড ঘটালাম। আচমকা হোঁচট খেয়ে পড়ে গেলাম মাটিতে। হাঁটুতে আর হাতে ব্যথা পেলাম বেশ। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হলো। গোরস্থানটা দেখে অবাক হলাম। জায়গাটা অনেক বড়। পৌঁছে দেখি দাফন তখন প্রায় শেষের পথে। আমরা শেষ মুহূর্তে এক মুঠো করে মাটি দিতে পারলাম জামশেদের বাবার কবরে। সবকিছু সম্পূর্ণ হতে হতে তখন বিকেল গড়িয়েছে। কবর দিয়ে ফিরে যেতে শুরু করেছে লোকজন। শুধু বিষণ্ণভাবে দাঁড়িয়ে রইলেন জামশেদ, আর তাকে ঘিরে আমরা তিনজন। পরিবেশটা ভারী হয়ে আছে। তবে জামশেদ সাহেব শক্ত মানুষ, যতটুকু সম্ভব স্থির থাকার চেষ্টা করছেন। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল আপনার বাবার? তেমন কিছু না, ভালো মানুষ হঠাৎ হার্ট অ্যাটাক করলেন। ব্যাপারটা দুঃখজনক। আপনাদের ধন্যবাদ, আমার এই কঠিন সময়ে আপনারা সবাই এসেছেন। এটা আবার কইতে হয়, তাছাড়া সবাই আর আসতে পারলাম কই। বাকিরাও আসতে চাইছিল, কিন্তু হঠাৎ খবরটা পাওয়ায় সবাই আসতে পারে নাই। এর মধ্যে ধ্রুব সাহেব আর জাহাঙ্গীর হুজুর তো খবর শুনেই আইসা পড়ছে। এ সময় আমার পাশে যে আপনারা আছেন এটাই অনেক। এগুলো আবার বলতে হয়, এই এতদিনে আমরা সবাই হয়ে গেছি বন্ধু মানুষ, আর আপনার এই কঠিন সময়ে আমরা থাকুন না। দুর্ভাগ্যবশত খবরটা আমরা পরে পাইছি। হ্যাঁ সেটাই, বরং আপনার কোনো দরকার বা সমস্যা হলে নির্দ্বিধায় আমাদের জানাবেন। যা হোক জামশেদ সাহেব, বাড়িতে চলুন, সবাই চলে গেছে ইতিমধ্যে। আব্বার কাছে আর একটু থাকি। আমরা আর কিছু বললাম না। সদ্য পিতা হারানো এই মানুষটিকে এখন কোনো কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। নীরবতা পালন করলাম সবাই। কিছুক্ষণ পর জামশেদ সাহেব বলে উঠলেন, বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে যে তিনি আর নেই।
বয়স হওয়া সত্ত্বেও চঞ্চল একজন মানুষ ছিলেন। এই যে এত বড় হলাম, তাও মনে হচ্ছে কত কিছু বলার বাকি ছিল আব্বাকে, কিন্তু বলার হলো না। তার আগেই চলে গেলেন। এখন মনে অনেক আফসোসই জুইমা থাকবে জামশেদ সাহেব। একটা মানুষ চইলা যাওয়ার পর এই আফসোস হওয়া প্রাকৃতিক ব্যাপার, কিন্তু সেই মানুষটার স্মৃতিগুলা নিয়েই আমাগরে বাইসা থাকুন লাগবো। আজ সারাদিন আকাশে মেঘের লেশমাত্র ছিল না। কড়া রোদ আর তীব্র গরমই ছিল বলা চলে, কিন্তু হঠাৎ এ সময় ঝোড়ো বাতাস উঠল, মেঘ জমল আকাশে। বৃষ্টির আশঙ্কায় দেখতে দেখতেই গোরস্থান ফাঁকা হয়ে গেল। এই মুহূর্তে আমরা কেবল 4 জন রয়েছে এখানে। আমরাও গোরস্থান থেকে বেরোনোর চিন্তা করছি। এমন সময় বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো। সবাই ছুটলাম একটা গাছ লক্ষ্য করে। ততক্ষণে ঝড় শুরু হয়ে গেছে। গাছগুলো দুলছে ভীষণভাবে। তবু একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালাম। আটকে পড়লাম আমরা। এই বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার সুযোগ নেই। কি আর করা, বাধ্য হয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম 4 জন। জামশেদ সাহেব এ সময় মুখ খুললেন। হুজুর, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? মানে একটা দুঃস্বপ্ন দেখেছিলাম গত রাতে, সেটার ব্যাপারে বলতে চাচ্ছি। হ্যাঁ, বুইলা ফেলেন। কি দেখছেন স্বপ্নে? স্বপ্নটা বর্ণনা করাও কঠিন, কিন্তু সেটা এতই বাস্তব মনে হয়েছিল যে আমি যেন ওইখানে উপস্থিত ছিলাম। আব্বাকে দেখছিলাম স্বপ্নে, কিন্তু পুরো ব্যাপারটাই ছিল ভয়ানক। কেমন ভয়ানক? কি ঘটেছিল? স্বপ্নে দেখলাম আমি এই কবরস্থানে দাঁড়িয়ে আছি। হঠাৎ আব্বা কোথা থেকে এসে আমাকে বললেন, আমারে ধর, এই বলে ছুটতে শুরু করলেন। আমিও তার পিছু পিছু ছুটতে লাগলাম ধরার জন্য। তিনি দৌড়াচ্ছিলেন আর পেছনে তাকাচ্ছিলেন, মুখে তাচ্ছিল্যের হাসি। একসাথে চেঁচিয়ে বলছিলেন তাকে ধরতে, কিন্তু বহু চেষ্টা করেও, অনেক জোরে ছুটেও আমি আব্বাকে ধরতে পারছিলাম না। তিনি এতই জোরে ছুটছিলেন যে আমি তার কাছাকাছি অবধিও যেতে পারছিলাম না। তারপর কি হইল? এরপর আব্বা আমার থেকে বেশ কিছুটা দূরে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, আমার দিকে ঘুরে দাঁড়ালেন। আমিও ক্লান্ত হয়ে গতি কমিয়ে দিলাম। আস্তে আস্তে হেঁটে এগোতে লাগলাম তার দিকে, কিন্তু যতই এগোচ্ছি ততই একটা ভয়ানক ব্যাপার লক্ষ্য করছি। আর সেটা হচ্ছে আবার চেহারা ক্রমশ পাল্টে যাচ্ছে। চোখ, মুখ, নাক সব যেন গুলিয়ে গেল। বিকৃত হতে হতে এক পর্যায়ে সেখানটায় মানুষের কোনো চিহ্নই রইল না। আবার মুখে তখন কুৎসিত ভয়ানক কোনো জন্তুর চেহারা দেখতে পেলাম। চমকে জেগে উঠলাম ঘুম থেকে। তার কিছু সময় পরই তিনি মারা গেলেন। খুবই ভয়ানক একটা স্বপ্ন। অবশ্য স্বপ্ন মাঝে মধ্যে অনেক অদ্ভুত হতে পারে, বিশেষ করে মানসিক অস্থিরতা থাকলে এমনটা বেশি হয়। এমন হইতে পারে। তুই আগে থেকেই অনেক চিন্তায় ছিলি, তাই এমনটা দেখছস। হয়তো এই স্বপ্নের কোনো অর্থ নাই, মৃত্যুর সাথে হয়তো সম্পর্ক নাই। আমরা যদিও জামশেদকে শান্ত করার চেষ্টা করছি, অন্যদিকে জাহাঙ্গীর হুজুর কিন্তু থম মেরে রইলেন। আচমকা বলে উঠলেন, সর্বনাশ! জামশেদ সাহেব, এই স্বপ্নের কথা আপনি আগে বলেন নাই কেন? চমকে উঠলাম আমরা সবাই। হঠাৎ কি হলো জাহাঙ্গীর হুজুরের? তিনি বললেন, আমাদের তাড়াতাড়ি আপনার আব্বার কবরের কাছে যাইতে হইব। জামশেদ ভয় পেয়ে বললেন, কেন হুজুর, কি হয়েছে? কিছু হইল কিনা সেটা দেখার জন্য যাইতে হইব।
নইলে বড় বিপদ ঘটতে পারে। কিন্তু হুজুর, এই বৃষ্টির মধ্যে যাইবেন কেমনে? এ সময় আমি একটা কড়কড় আওয়াজ শুনতে পেলাম। মনের মধ্যে কু ডাকলো। প্রশ্ন করলাম, একটা শব্দ শুনতে পেলেন? ঝড়ের শব্দ পাইতেছি কেবল। না, অন্য শব্দ। আমার মনে হয় এখান থেকে দ্রুত সরে যাওয়া উচিত। এমনিও সরতে হবে, কবরের কাছে যাইতে হবে তাড়াতাড়ি। আচ্ছা, এখনই চলুন। জামশেদ আর জাহাঙ্গীর হুজুর সামনে পা বাড়াতে গিয়েই এমন সময় কর্মর আওয়াজ হলো পিছনে। আমি ঝট করে সবাইকে দুহাতে ধাক্কা দিয়ে নিজেও সামনে ছুটে গেলাম। পিছনে দড়াম করে আছড়ে পড়ল আমাদের আশ্রয় দেওয়া গাছটা। সবাই আতঙ্ক নিয়ে তাকিয়ে রইলাম গাছটার দিকে। এই গাছ গায়ের উপর পড়লে আর রক্ষে ছিল না। জামশেদ বললেন, আপনি আমাদের বাঁচালেন ধ্রুব সাহেব। আমার আগেই সন্দেহ হয়েছিল। যা হোক, এখন চলুন কবরের কাছে। এবার সবাই এগোতে শুরু করলাম। ইতিমধ্যে সন্ধে হয়ে গেছে, প্রায় অন্ধকার নেমেছে চারপাশে। ভাগ্য ভালো পানিতেও চলবে এমন 3টে টর্চ ছিল আমাদের কাছে। কিন্তু বৃষ্টি আর বাতাসের জোর এতটাই যে চারপাশ কুয়াশার মতো অস্পষ্ট হয়ে উঠেছে। পানির ঝাপটায় কিছু দেখাই কঠিন। তবুও কাদা পানি মারিয়ে কবরের প্রায় কাছাকাছি এসে পড়েছি। দূর থেকে স্পষ্ট কিছু দেখা না গেলেও শুধু কোনো কিছুর কাঠামোটুকু অন্তত দেখা যায়। আর হঠাৎ এমনই একটা জিনিস দেখলাম, আর দেখা মাত্র শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কারণ জামশেদের বাবার কবরটা ওখানেই, আর কবরের পাশেই দাঁড়িয়ে আছে কিছু একটা। দ্রুত বিষয়টা দেখার জন্য আমরা কবরের কাছে এগিয়ে গেলাম। আর একটু কাছে যেতেই যা দেখলাম তা দেখার জন্য মোটেও আমরা প্রস্তুত ছিলাম না। জামশেদের বাবার কবরের পাশে দাঁড়িয়ে আছে একটা বিশাল সাদা গরু, ধবধবে সাদা, মাথা নিচু করে কবরের ভিতর মুখ ডুবিয়ে কি যেন খাচ্ছে সেই গরুটা। কবরের পাশে কোনো জন্তু থাকতে পারে এটা মেনে নেওয়া যায়, কিংবা ধরলাম একটা গরুই দাঁড়িয়ে আছে, সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু দানবীয় আকারের একটা ধবধবে সাদা গরু আচমকা যদি কেউ কবরের পাশে দেখতে পায় আর কবরের ভেতর মুখ ঢুকিয়ে সেটাকে কিছু খেতে দেখে, তাহলে কার না আত্মারাম খাঁচা ছাড়া হবে। আমারও তাই হলো। ধারণা করলাম বাকিদেরও অবস্থাও একই। জামশেদ অবাক হয়ে বললেন, এখানে সাদা গরু কোথা থেকে এলো? সারা গ্রামেও তো সাদা গরু আছে বলে জানি না। এই বলে জামশেদ দ্রুত ছুটে গেলেন কবরের দিকে। ছুটলেন জাহাঙ্গীর হুজুরও। রুহুল আমিন আর আমি একটু থমকে গিয়েছিলাম। ওদেরকে ছুটতে দেখে আমরাও পা বাড়ালাম। জামশেদ আগে আগে দৌড়ে হুসুস বলে চেঁচিয়ে গরুটাকে তাড়ানোর চেষ্টা করছেন। একদম কাছাকাছি যেতেই আরো অবাকের পালা, কারণ চোখের সামনে আচমকা উধাও হয়ে গেল সেই সাদা গরু। বিষয়টা বোঝার সুযোগ পেলাম না। দ্রুত কবরের উপর ঝুঁকলাম আমরা। আবারও চমকে উঠলাম, যেন একটা ট্র্যাক এসে রীতিমতো ধাক্কা দিয়েছে আমাদের। কারণ কবরটা পুরোপুরি খুঁড়ে ফেলেছে কেউ। বাঁশের চাটাই থেকে শুরু করে পলিথিন সব উঠিয়ে ফেলেছে, আর কবরের ভেতর একদম খালি। কিছুক্ষণ আগে দাফন করা জামশেদের বাবার মরদেহটা ওখানে আর নেই। বৃষ্টির পানি ঢুকে যাচ্ছে কবরে। জামশেদ সাহেব রীতিমতো কাঁপতে শুরু করলেন। যে মানুষটাকে কবরে রেখে মাটি দিয়ে ঢাকা দেওয়া হলো ঘন্টা 2 আগে, সেখানে এখন আর কিছুই নেই। ছেলে হয়ে এটা তার জন্য বিশাল এক ধাক্কা। জাহাঙ্গীর হুজুর বললেন, আমি এই ভয়টাই পেয়েছিলাম। তখনই বুঝতে পারছিলাম কিছু একটা হইবে। হুজুর, ওই সাদা গরুটা কই গেল? ওটা কি জানি খাইতেছিল কবরে। তার মানে কি গরুটা লাশ খাইতেছিল? রুহুল আমিনের কথা শুনে আমি কেঁপে উঠলাম। আমার চেয়েও বেশি কেঁপে উঠলেন জামশেদ।
মুখ শুকিয়ে গেল তার। তবে জাহাঙ্গীর হুজুর আশ্বস্ত করলেন। তিনি বললেন, না, গরুটা ছিল ভিন্ন কারণে। লাশ এখান থেকে অন্যভাবে উধাও হইছে। আপাতত লাশ খুঁজতে হইব। আশেপাশে সরাইয়া দেখেন একটু, কোনো জন্তু লাশ তুইলা নিয়ে গেলে আশেপাশেই থাকবে। যদিও আমার মনে হইতেছে এখানে অন্য কোনো একটা সমস্যা আছে, তবুও তো সাবধানের মার নাই। জাহাঙ্গীর হুজুরের কথা পুরোপুরি শেষ হওয়ার আগেই কিছুটা দূর থেকে অট্টহাসি ভেসে এলো। চমকে উঠলাম আমরা সবাই। বৃষ্টির তোপে চারপাশটা এতটাই ঘোলাটে হয়ে আছে যে বোঝার উপায় নেই একটু দূরে কোথায় কি রয়েছে। তবু আন্দাজ করলাম আমাদের পেছনে কোনো গাছ থেকে আসছে ভয়ানক হাসিটা। পাগলের মতো কইরা কে হাসতেছে এই সময়ে? সত্যি পাগল টাগল না তো? এসব জায়গা তো গাছে টাছে পাগল বসে থাকে শুনেছিলাম। সেইটাই, পাগল আবার লাশ তুইলা নিয়ে যায় নাই তো। এই কবরস্থানে তো কোনো পাগল ছিল না, হঠাৎ আজ কোথা থেকে উদয় হলো। এইটা পাগল না? হাসিটা শুনছেন ভালো মতো? হুজুরের কথা সত্যি। পাগলের কথা বললেও আমাদের বুঝতে বাকি রইল না সেই হাসি আর যাই হোক কোনো মানুষের না, অপার্থিব এক হাসি। একই সাথে যেন তুচ্ছ তাচ্ছিল্য করছে আমাদের। চলেন তো দেখতে হইব এটা কি। এ লাশ গায়েবের সাথে ওইটার কোনো সম্পর্ক আছে অবশ্যই। জাহাঙ্গীর হুজুর বৃষ্টির মধ্যে শব্দের উৎস আন্দাজ করে ছুটলেন। আমরাও পিছু নিলাম, কিন্তু হাসিটা কোথা থেকে আসছে সঠিক বুঝতে পারলাম না কেউ। কারণ আমাদের মনে হচ্ছে যে হাসছে সে এক গাছ থেকে আর এক গাছ লাফিয়ে বেড়াচ্ছে। ক্লান্ত হয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম সবাই। এখন মনে হচ্ছে হাসিটা পাশের কোনো গাছে চলে গেল। কোনো দিশা না পেয়ে চুপ করে বসে রইলাম আমরা। ওদিকে হাসিটাও থেমে গেল। জামশেদ বলে উঠলেন, কি হচ্ছে এখানে? কিছুই তো বুঝতে পারছি না হুজুর। আমার বাবার লাশটা কে নিল? কে হাসছে ওভাবে? কোনো মানুষ তো এক গাছ থেকে আরেক গাছে ওভাবে যেতে পারে না। কি জিনিস ওটা? জামশেদ সাহেবের কথা শেষ হওয়ার আগেই আমি অনুভব করলাম আমার দুই কাঁধের উপর হঠাৎ কি যেন চেপে বসেছে। কাঁধে হাত দিতেই আর এক দফা চমকে উঠলাম। বরফ শীতল কাদামাখা দুটো পা আমার কাঁধের ওপর। সবাই একসাথে ঘুরে তাকিয়ে দেখলো গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে কেউ। অট্টহাসি দিল আমাদের দিকে তাকিয়ে। দম বন্ধ করে সবাই দেখলাম ওটার কেউ নয়, জামশেদ সাহেবের মৃত বাবা। প্রথমে আতঙ্কিত হলেও জামশেদ দ্রুত আব্বা ডাক দিয়ে তাকে ধরতে গেলেন, কিন্তু তার বাবা এক ডাল থেকে আর এক ডালে অবিশ্বাস্য গতিতে লাফিয়ে উঠে গেলেন একদম গাছের মাথায়। আমরা থ হয়ে রইলাম। এমন বুড়ো মানুষ কিভাবে অত দ্রুত গাছের মাথায় উঠতে পারে, তা আবার কিনা যে মৃত। গাছের ওপর থেকে আমাদের দিকে তাকিয়ে ভেঙচি কাটতে লাগলেন জামশেদের বাবা, সাথে খিক খিক করে হাসি। জামশেদ মরিয়া হয়ে বললেন, আব্বা নিচে নেমে আসেন, পড়ে যাবেন তো। আপনি উপরে উঠলেন কেন? আমরা কি করব ভেবে পেলাম না। জামশেদ সাহেব তড়িঘড়ি করে গাছে উঠতে ধরলেন, কিন্তু বাদ সাধলেন জাহাঙ্গীর হুজুর। টেনে ধরলেন তাকে। জামশেদ বললেন, কি করছেন হুজুর? আব্বাকে গাছ থেকে নামাতে হবে তো। জাহাঙ্গীর হুজুর সবাইকে অবাক করে দিয়ে বললেন, ওইটা আপনার আব্বা না। কি বলছেন? ওই তো আমার আব্বা। আপনি যারে দেখতেছেন ওইটা আপনার আব্বা না, অন্য কিছু। আপনার আব্বার রূপ ধরছে। আপনি একলা ওরে নামাইতে গেলেই বিপদ হইব। অবশ্য ওইটারে আমগো ধরতে হবে। তয় এক লগে অন্য বুদ্ধি কইরা এত সহজ হবে না কাজটা। এটা যদি জামশেদের আব্বা না হয়, তাহলে এরে ধরতে হইব কেন? আমরা তো জামশেদের আব্বার লাশ খুঁজতেছিলাম। এবার আমি বলে উঠলাম,
এখানে নিশ্চয়ই অন্য ব্যাপার আছে, না হলে গাছের উপর ওই জিনিসটা যাই হোক না কেন জামশেদ সাহেবের বাবার রূপ ধরবে কেন? ঠিক ধরছেন, আসলে ওইটাই জামশেদ সাহেবের আব্বার লাশ নিয়ে গেছে এবং কোথাও লুকায়া রাখছে। লাশ পাইতে হইলে এইটারেই ধরতে হইব, দেরি করা যাইব না, নইলে আরো বড় সমস্যা হইতে পারে। কাছাকাছি থাকায় আমরা খুব জোরে কথা বলিনি। তাছাড়া ঝড় বৃষ্টির আওয়াজে দূরের কথা বোঝারও উপায় নেই। কিন্তু আমরা যে গাছের উপরে মানুষরূপী জিনিসটার কারসাজি ধরে ফেলেছি তা হয়তো ওটা বুঝতে পেরেছে। যে আমরা তাকে ধরার চিন্তা করে সবাই একসাথে উপরে তাকালাম, অমনি সেটা এক লাফে আর এক গাছে চলে গেল। হাসতে থাকলো জোরে জোরে। সে কি ভয় জাগানো বিকৃত হাসি! জাহাঙ্গীর হুজুর বললেন, তারা করেন ওইটারে, সবাই মিলা তারা কইরা গোরস্থানের একটা কোনায় নিয়ে যেতে হবে, যেখান থেকে ওইটা আর সরতে পারবো না, আর তখনই ওরে বন্দি করবো আমরা। জাহাঙ্গীর হুজুর আর জামশেদ আগে আগে ছুটলেন, আমরা রইলাম পিছনে। এক গাছ থেকে আর এক গাছে লাফিয়ে চলেছে ওই মানুষরূপী পিশাচটা। আমরাও শুধু ছুটেই চলেছি, কিন্তু কোনোভাবেই ধরতে পারছি না ওটাকে। গাছের ওপরে থাকলে ধরতে পারার কথাও নয়, কিন্তু এমন কোনো জায়গাও পাচ্ছি না যেখানে ওটাকে আটকে ফেলা যায়। ছুটতে ছুটতে হঠাৎ দমকা একটা বাতাস বয়ে গেল আমাদের ওপর দিয়ে। বৃষ্টি আরো বাড়ল এখন। বাতাসের জোরে মুহূর্তেই ছত্রভঙ্গ হয়ে গেলাম আমরা। কে কোথায় ছিটকে গিয়েছি কোনো ধারণা নেই। চারপাশ এতটাই অস্পষ্ট ঘোলাটে হয়ে গেল যে এক হাত দূরে বোঝা যাচ্ছে না কেউ আছে কিনা। মাঝে এক দুজনের চিৎকার শুনতে পেলাম যেন, তাও ঝড়ের প্রচণ্ড শব্দে চাপা পড়ে গেল। সেই সাথে কান ফাটানো বজ্রপাতের আওয়াজ তো রয়েছেই। আমি গলা চড়িয়ে ডাকলাম সবাইকে, কোনো সাড়া নেই। সামনে অস্পষ্ট বড় গাছের সারি দেখা যাচ্ছে খানিকটা। আমি সেদিকে লক্ষ্য করে এগোলাম। যে যেদিকেই থাক গাছের দিকে আসবে এটুকু ধারণা করে নিলাম। কিন্তু এগোতে গিয়েই আচমকা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লাম আমি। না, হোঁচট খেয়ে পড়িনি, কিসে যেন আটকে গেছে আমার পা। কাদা পানিতে হাঁচড় পাঁচড় করে উঠে বসে পায়ের ওপর হাত রাখলাম, আর চমকে উঠলাম সাথে সাথে। একটা হাত শক্ত করে আঁকড়ে ধরেছে আমার পা। সেই হাত বেরিয়ে এসেছে মাটির নিচ থেকে। আতঙ্কে কেঁপে উঠলাম আমি, পা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু নাছোড়বান্দা সেই হাত কোনোভাবেই আমার পা ছাড়ছে না। যেন একটা মরার হাত কবর খুঁড়ে আমার পা চেপে ধরেছে। অনেক কষ্টে পা এদিক ওদিক মুচড়ে টানাটানি করে ছোটাতে পারলাম নিজেকে। সোজা গাছের সারি লক্ষ্য করে উদ্ভ্রান্তের মতো দৌড় দিলাম। কাছাকাছি আসতেই হঠাৎ জোরে ধাক্কা খেয়ে আবার পড়ে গেলাম মাটিতে। বুঝতে পারিনি সামনে কেউ দাঁড়িয়েছিল। অস্ফুট গোঙানির আওয়াজে এবার বুঝলাম ওটা জামশেদ সাহেব। জাহাঙ্গীর হুজুর চেঁচিয়ে উঠলেন, কি হইল জামশেদ সাহেব, ঠিক আছেন তো? আমিও চেঁচিয়ে উঠলাম, হুজুর আপনি নাকি? এবার জামশেদ আমাকে টেনে তুললেন। ধ্রুব সাহেব, কোথায় ছিলেন আপনি? কত খুঁজলাম আর ডাকাটাকি করলাম, কিন্তু পেলাম না আপনাকে। আমি তো অনেকবার ডেকেছি, আপনাদের কারো সাড়া পাইনি। রুহুল আমিন কই? কেন, উনি আপনাদের সাথে নেই? আমি তো এদিকে একাই ছিলাম, রুহুল সাহেবকে তো পেলাম না। জামশেদ এবার চিন্তিত গলায় বললেন, বলেন কি, রুহুলটা তাহলে কোথায় হারালো? আচ্ছা, আগে গাছের নিচে চলেন, ওইখানে থাকতে পারে। তাছাড়া মানুষরূপী ওইটারেও ধরতে হইব। আমরা গাছের নিচে গেলাম বটে, কিন্তু সেখানে রুহুল আমিনকে দেখতে পেলাম না। দুশ্চিন্তায় পড়ে গেলাম সবাই। এমন সময় গাছের ওপর হুটোপুটির আওয়াজ পেলাম। নির্ঘাত ওই মানুষরূপী পিশাচটা গাছে এসে বসেছে। জাহাঙ্গীর হুজুর ধরেন ধরেন বলে তাড়া দিলেন সবাইকে, কিন্তু কথা হচ্ছে ধরবো কিভাবে? অবশ্য সেই চিন্তা করার আগেই মানুষরূপী পিশাচটা আবার আর এক গাছে লাফিয়ে চলে গেল। বড্ড বোকা মনে হলো নিজেদেরকে। কোনো উপায় আসছে না মাথায় ওটাকে ধরার মতো। হঠাৎ এক চিৎকার ভেসে এলো,
কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না, রুহুল আমিন। জামশেদ চেঁচিয়ে উঠলেন, রুহুল আমিনের কণ্ঠ না? কোন দিক থেকে আসছে? আমার মনে হলো ডান পাশ থেকে আসছিল চিৎকারটা। দ্রুত ছুটলাম ওদিকে। আমার পেছন পেছন বাকিরাও ছুটল। বাতাসের ধাক্কায় এগোনোই কঠিন, কাদার পানিতে দৌড়ানো মুশকিল। তবু জোর করে এগোতে থাকলাম। চিৎকারটা একবারই এসেছে। এরপর আমরা কয়েকবার চেঁচিয়ে ডেকেও কোনো সাড়া পাইনি। মনে মনে ভয় ধরে গেল, রুহুল আমিনের কিছু হয়নি তো? না হলে ওই একবারই গলা শুনলাম কেন? তাছাড়া কোনো ডাক নয়, কিছু নয়, আর তো চিৎকার, যেন ভয়াবহ কোনো বিপদে পড়েছেন তিনি। গতি বাড়ালাম, কিন্তু সমস্যা হচ্ছে আর কোনো সাড়া না পাওয়ায় বুঝতে পারছি না ঠিক কোথায় খুঁজতে হবে তাকে। আশেপাশে তাকিয়ে যতটা সম্ভব বোঝার চেষ্টা করছি কোথায় থাকতে পারেন রুহুল আমিন। আমার অভিজ্ঞতা থেকে মনে হলো তিনি কোনোভাবে আঘাত পেয়ে মাটিতে পড়ে থাকতে পারেন। আর যদি ওই মানুষরূপী পিশাচটা তাকে একা পেয়ে আক্রমণ করে, তাহলে কি ঘটবে চিন্তাও করতে পারলাম না। ফাঁকা একটা জায়গায় এসে দাঁড়ালাম। চিৎকারটা এদিক থেকে এসেছিল নিশ্চিত, কিন্তু কোথায় রুহুল আমিন? তবে অদ্ভুত ব্যাপার হলো, গোরস্থানের এই অংশে এসেই হঠাৎ অস্বস্তি ঘিরে ধরল আমাকে। মনে হলো ঘাড়ের ওপর কেউ নিঃশ্বাস ফেলছে, যদিও পেছন ফিরে কাউকে দেখা গেল না। এ সময় লক্ষ্য করলাম জামশেদ আর জাহাঙ্গীর হুজুর আমার পেছনে নেই। ভয়ে হিমশীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়ল শরীরে। ওরা কি এসে পৌঁছায়নি, নাকি আবারও হারিয়ে গেছি আমি? মিনিট কয়েক দাঁড়িয়ে থাকার পর আরেকটু সামনে পা বাড়ালাম। আশেপাশে যতটুকু বোঝা যায় একটা জনপ্রাণীকেও দেখা যাচ্ছে না। এদিকে ঝড় হচ্ছে তো হচ্ছেই, থামার কোনো নাম গন্ধ নেই। ভিজতে ভিজতে ঠান্ডায় শরীর অসাড় হয়ে গেছে। জোর কমে গেল পায়ের, তবু হাঁটতে হাঁটতে কিছু দূর এগোলাম। হঠাৎই দুর্বল মনে হলো নিজেকে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হলো যেন কেউ চেপে ধরে দম বন্ধ করে মারতে চাইছে আমাকে। হাঁটুর উপর ভর দিয়ে মাটিতে বসে পড়লাম। সামনে যখন চোখ গেল তখন দেখলাম একটা ছায়া মতো কি যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এক মুহূর্তের জন্য দাঁড়ালো ওটা। কেঁপে উঠলাম আমি। মনে হলো আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে, তারপর হঠাৎই অদৃশ্য হয়ে গেল। মাথা ঘুরছে আমার, ভয় ছড়িয়ে পড়ছে মনে। পরিষ্কারভাবে চিন্তা করতে পারছি না কিছুই। নিজের ওপর জোর খাটিয়ে একটু সুস্থির হওয়ার চেষ্টা করলাম। তারপরই মনে পড়ল রুহুল আমিনকে ওই জিনিসটা কিছু করেনি তো। নাম ধরে চেঁচিয়ে উঠলাম একবার, কিন্তু কোনো জবাব পেলাম না। সামনে একটা ঝোপের মতো রয়েছে, ওখান থেকে ছায়ামূর্তিটা বেরিয়েছিল। হাঁচর পাচর দ্রুত ছুটলাম সেখানে। পৌঁছেই আতকে উঠলাম। মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন রুহুল আমিন। মরিয়া হয়ে জোরে জোরে ঝাঁকাতে শুরু করলাম তাকে। ভাগ্য ভালো, জ্ঞান ফিরে আসতে লাগলো রুহুল আমিনের। ওদিকে সম্ভবত আমার চিৎকার শুনতে পেয়েছিলেন জামশেদ আর জাহাঙ্গীর হুজুর। আমাকে ডাকতে ডাকতে এগিয়ে এলেন ঝোপের কাছেই। সাড়া দিলাম আমি। টেনে তুললাম রুহুল আমিনকে। তাকে দেখেই জামশেদ জড়িয়ে ধরে বললেন, ইরে, তুই ঠিক আছিস? ওদিকে রুহুল আমিন এদিক ওদিক তাকাচ্ছেন ভয়ে ভয়ে। আমি প্রশ্ন করলাম, আপনি এই ঝড়ের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? এবার জাহাঙ্গীর হুজুর অবাক হয়ে জানতে চাইলেন, বলেন কি, অজ্ঞান হইয়া পইরাছিল? রুহুল আমিন, কি হইছিল আপনার? চারপাশে আরেকবার তাকিয়ে নিশ্চিত হলেন রুহুল আমিন। তারপর মুখ খুললেন, ওই দমকা হাওয়ার ধাক্কায় পইরা গেছিলাম আমি। অবশ্য তেমন ক্ষতি হয় নাই। এই সমস্যা হইল, ওইটা দেখি চারপাশে কিছুই দেখা যায় না। জোরে ডাক দিলাম, কিন্তু আপনাদের তরফ থেকে কোনো শব্দই পাইলাম না। বুঝলাম এই ঝড়ের শব্দে আমার ডাকও তার মানে আপনারা শুনতে পাইতেছেন না। তাই উইঠা যেদিকে আপনাদের যাওনের কথা সেই দিকেই আগাইতে ধরলাম। কিন্তু কিছু দূর যাইতেই আজব একটা জিনিস দেখলাম আমি। জামশেদ অবাক হয়ে প্রশ্ন করলেন, কি দেখলি? দেখলাম
পুরানা একটা কবরের পাশে এক মহিলা দাঁড়াইয়া রইছে। কবরের দিকে তাকাইয়া আছে সে, কিন্তু ওইটার চেয়েও অন্য একটা বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করলো। কাছাকাছি যাইতেই দেখলাম ওই মহিলার গায়ের চামড়া কাইটা ফাঁকা হইয়া রইছে। এই আচর খামচির দাগ অনেকগুলা। শুধু এইটাই না, তার চামড়ায় পচন শুরু হয়েছে, গায়ের কাপড় কাদা মাখা, ছেঁড়া ফাটা। হঠাৎ মহিলাটা আমার দিকে তাকাইল। আমি তখনই দেখলাম সেই মহিলার কোনো চোখ নাই, মুখে বড় একটা কাটা দাগ। চুলগুলো মাথার এক পাশে আছে, কিন্তু আরেক পাশে নাই। বলেন কি? তারপর কি হলো? সে আমারে দেখা মাত্রই আগাইতে শুরু করলো। খেয়াল করলাম তার একটা পা মাটিতে অবশের মতো ঝুইলা রয়েছে। সে ওইটা টাইনা টাইনা আমার দিকে আগাইতেছে। আমি আর দেরি করলাম না, ভয়ে উল্টা পাল্টা দৌড় দিলাম। কিন্তু পিছনে তাকাইতেই দেখি ওই মহিলা ভাঙা পা নিয়াই ক্ষিপ্র গতিতে আমার দিকে সুইটা আসতেছে। ভয়ে আরো জোরে দৌড়াইতে গিয়া কিসের জানি হোঁচট খাইয়া পড়লাম মাটিতে। মাথাটা কিসের সঙ্গে জানি ঠোকর খাইল। চোখে অন্ধকার দেখা শুরু করলাম। একটু বড় ভালো কইরা তাকাইতেই দেখি ওই ভয়ানক মহিলা আমার উপর সুইকা রইছে। একটা হাত বাড়াইয়া ধরলো আমার গলায়। বরফের মতন ঠান্ডা সেই হাত আস্তে আস্তে চাইপা বসতে শুরু করলো আমার গলায়। তারপর আমার আর কিছু মনে নাই। জায়গা দেখি ধ্রুব সাহেব আমারে ধইরা ঝাঁকাইতেছেন। জাহাঙ্গীর হুজুর চিন্তিত ভঙ্গিতে বললেন, সবাই শোনেন, এখানে শুধু একটা না, কয়েকটা ভয়ানক জিনিস আছে। আপনাদের খুইলা বলতে পারতেছি না এই মুহূর্তে। তবে প্রথম বিষয় হইল, জামশেদ সাহেবের আব্বার মরদেহ খুঁজা বের করতে হবে। এর জন্য আগে ওই মানুষরূপী জিনিসটারে ধরা লাগবে। কিন্তু এতক্ষণ ধইরা আমরা যা বুঝলাম, ওইটারে এই পরিস্থিতিতে কোনোভাবেই ধরা সম্ভব না। ওইটার ক্ষমতার সঙ্গে টেক্কা দেওয়ার শক্তিও নাই আমাদের। তাই আমি একটাই উপায় ভাবছি, যেটা করলে ওই মানুষরূপী জিনিসটারে ধরতে না পারলেও জামশেদ সাহেবের আব্বারে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কাজটা এই বৃষ্টির মধ্যে করা সম্ভব হইব কিনা আমি জানি না। আপনাদের সাহায্য লাগবো আমার। বলুন হুজুর, কি সাহায্য লাগবে? আমার আব্বারে তো খুঁজে বের করতে হবে তাড়াতাড়ি। আমরাও জামশেদের কথায় সায় দিলাম। জাহাঙ্গীর হুজুর বললেন, আগে এমন একটা গাছ খুঁজে বের করতে হবে যেটাতে পানি তেমন আমাদের গায়ে পড়বে না। ওইদিকে বড় কিছু গাছ দেখছিলাম, চলেন যাই। আর ধ্রুব সাহেব, আপনার কাছে দিনের বেলা দেখছিলাম কলম আর ছোট নোট খাতা আছে। পকেটে কি এখনো আছে ওইগুলা? পকেটে আছে হুজুর, কিন্তু কাগজের অবস্থা তো করুন। যেমনই হোক আমারে দিয়েন, ওইটারেই কাজে লাগাইতে হইব। জাহাঙ্গীর হুজুরের নির্দেশ মতো মোটা ডালপালা ছড়িয়ে থাকা বড় এক গাছের দেখা পেলাম আমরা। ওটার নিচে খুব বেশি পানি গায়ে লাগে না। নিচে দাঁড়ানো মাত্র জাহাঙ্গীর হুজুর বললেন, ধ্রুব সাহেব, আপনার কলম আর ছোট খাতাটা দেন তো। আমি জিনিস দুটো হুজুরের দিকে এগিয়ে দিলাম। নোটপ্যাড ভিজে জবজবে হয়ে আছে, তবে মোটা কভার পেজের কারণে এত কিছুর পরেও সেটা দুমড়ে মুচড়ে যায়নি। জাহাঙ্গীর হুজুর এবার বললেন, এখনো একটু একটু পানির ঝাপটা লাগতাছে গায়ে। আপনারা কষ্ট কইরা আমার চারপাশে দাঁড়ান, পারলে মাথার উপরে হাত ধরেন যাতে আমার এইদিকে পানি না আসে। একজন আমার হাতের কাছে টর্চের আলো ধরেন। হুজুরের কথা মতো আমরা সাথে সাথে তাই করলাম। এ সময় তিনি নোটপ্যাড নিয়ে ধীরে ধীরে কভার উল্টে ভেজা কাগজ বের করলেন। কলম দিয়ে ওটার উপর অতি সাবধানে কি সব লিখতে শুরু করলেন। আলতোভাবে লিখছেন যেন কাগজ ছিঁড়ে না যায়। কাগজ ভেজা হওয়ার কারণে লেখাটা ভালোভাবে ফুটে উঠছে না।
তবু বার কয়েক চেষ্টা করে লিখতে থাকলেন জাহাঙ্গীর হুজুর। লেখাটা যে আরবি এটুকু বুঝলাম সবাই। তিনি একটা পেজের লেখার পর সন্তর্পণে কাগজটা ছিঁড়লেন, তারপর কোনো রকমে ভাঁজ করে আমার হাতে ধরিয়ে দিলেন, বললেন সাবধানে রাখতে। এরপর বেশ কয়েকটা পেজে একইভাবে লিখলেন। সবগুলো পেজ ছিঁড়ে ছিঁড়ে ভাঁজ করলেন, তারপর বললেন, এখন সবচেয়ে কঠিন কাজটা করতে হইব। প্রথমে ভাবছিলাম আমরা ছড়াইয়া ছিটাইয়া কাজটা করব, তাড়াতাড়ি করা যাইব, কারণ গোরস্থানটা অনেক বড়। কিন্তু এখন ভাবতাছি অমন করলে সবার বিপদ বাড়তে পারে। তাই আমরা দুই দলে ভাগ হইয়া যাব। জামশেদ সাহেব, আপনি আমার লগে থাকেন। ধ্রুব সাহেব, আপনি রুহুল আমিনরে লইয়া যাইবেন। আপনাদের কাজ হইতেছে এই কয়টা কাগজ গোরস্থানের ওই অর্ধেক অংশ জুইরা একদম কিনারে কিছু দূর পরপর মাটিতে একটা একটা কইরা পুইতা দিবেন। দূরত্ব বুঝা পুইতেন, যাতে কাগজ শেষ হইয়া না যায়। মনে রাখবেন, গোরস্থানের ওই অর্ধেক জায়গা কিন্তু পূরণ করা লাগবে। এই পাশে বাকি অর্ধেক আমি আর জামশেদ সাহেব করব। আরেকটা বিষয়, কাজটা করার সময় বহু ঝামেলার মধ্যে পড়বেন, ভয়ানক জিনিসপাতি দেখবেন, কিন্তু ভয় পাইবেন না। কাজটা সম্পন্ন করতেই হইব। আর আপনারা দুজন কোনোভাবেই আলাদা হইবেন না, এক লগে থাকবেন। এই বলে জাহাঙ্গীর হুজুর আমাদের দুজনের হাতে কাগজগুলো ভাগাভাগি করে দিলেন। বাকিটা নিয়ে তারা গোরস্থানের অপর প্রান্তে রওনা দিলেন। আমরাও চলতে শুরু করলাম। ইতিমধ্যেই ভয়ে কাঁপন শুরু হয়ে গেছে দুজনের। আরও কি কি বিপদ আপদ আছে কপালে কে জানে। কাদা পানি মারিয়ে গোরস্থানের কিনারায় চলে আসলাম। তারপর এক মাথা থেকে শুরু করলাম মূল কাজ। হাত দিয়েই কাদামাটি খুঁড়ে কাগজ রেখে আবার মাটি চাপা দিলাম। জাহাঙ্গীর হুজুর জানিয়েছিলেন খুব বেশি খুঁড়তে হবে না, কাগজ চাপা দেওয়ার মতো হলেই যথেষ্ট। প্রথমে কাগজটা মাটি চাপা দেওয়া মাত্র মনে হলো ঘাড়ের কাছে কে গরম নিঃশ্বাস ফেলল। চমকে পেছনে তাকালাম, কেউ নেই। দেখলাম একই কাজ রুহুল আমিনও করলেন। তিনিও অবাক। বুঝলাম আপদ শুরু হয়ে গেছে। দ্রুত পা বাড়ালাম সামনের দিকে। যত দ্রুত কাজ সারা যায় ততই মঙ্গল। নির্দিষ্ট দূরত্ব পেরিয়ে আরেকটা কাগজ মাটি চাপা দিলাম। এবার কে যেন রীতিমতো ধাক্কা মারল রুহুল আমিনকে। পড়েই যাচ্ছিলেন, চট করে ধরে ফেললাম আমি। তৃতীয় কাগজটা মাটি চাপা দিতে গিয়ে প্রচণ্ড দমকা হাওয়া আমাদের প্রায় উড়িয়ে নিতে চলল, কিন্তু হাল ছাড়লাম না। কাগজ পুঁতে রেখে সর্বশক্তি দিয়ে সামনে এগোলাম। একে একে প্রায় সবগুলো কাগজ পুঁতে ফেলেছি। এরই মধ্যে কখনো মরা কান্নার আওয়াজ, অদৃশ্য কারোর অশ্রাব্য গালিগালাজ, এমনকি চড়থাপ্পড়ের সম্মুখীন হয়েছি। একবার তো আমার গলাও চেপে ধরল অদৃশ্য কেউ। রুহুল আমিন বহু টানাটানি করে আমাকে ছোটালেন। এখন আর একটা কাগজ বাকি। শেষ ভাগে পৌঁছেছি আমরা। রুহুল আমিন মাটি খুঁড়লেন। আমি কাগজটা রাখতে যাব, অমনি একটা পশুর ডাক শুনতে পেলাম। ঝট করে পেছনে তাকালাম। চক্ষু ছানা বড়া হয়ে গেল। দেখে একটা বিশাল বড় ষাঁড় দাঁড়িয়ে আছে। চোখগুলো গনগনে লাল, জ্বলন্ত দৃষ্টি দিয়ে আমাদের ভস্ম করে দিতে চাইছে যেন। হঠাৎ ষাঁড়টা ছুটতে শুরু করলো আমাদের দিকে। একই সময় আর একটা কিছু দৌড়ে আসার শব্দ শুনতে পেলাম। সামনে তাকিয়ে বিস্ময়ে চোয়াল ঝুলে পড়ল আমাদের। দেখতে দেখতে মানুষের মতোই, কিন্তু চার হাত পায়ে পশুর মতো ধূপধাপ করে ছুটে আসছে আমাদের দিকেই। পেছনে ষাঁড়, সামনে পিশাচ। কি বলবো নিজেও বুঝতে পারলাম না। তবে এটা বুঝলাম সময় নেই, দেরি করলেই মরতে হবে। দ্রুত কাগজটা গর্তে রেখে রুহুল আমিন আর আমি ঝটপট মাটি দিয়ে সেটা ঢাকতে শুরু করলাম। আরও কাছে এগিয়ে এসছে ষাঁড় আর পিশাচটা। আর এক হাত দূরত্ব। আমাদেরকে লক্ষ্য করে একসঙ্গে লাফ দিল ওরা। ঠিক এমন সময় কাগজটা পুরোপুরি মাটি চাপা দিয়ে ফেলেছি আমরা দুজন। ভয়ে কুঁকড়ে গেছি আমি আর রুহুল আমিন। শূন্যে থাকতে থাকতেই চোখের সামনে হঠাৎ অদৃশ্য হয়ে গেল পিশাচ আর ষাঁড়টা। হাঁপ ছেড়ে বাঁচলাম আমরা। বুঝতে পেরেছি অন্তত এদিকের কাজ সম্পন্ন হয়েছে। কথা ছিল কাজ শেষে সবাই আবার সেই গাছটার নিচে দেখা করব।
আমি আর রুহুল আমিন এসে দেখি জাহাঙ্গীর হুজুর আর জামশেদ আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা কাছে যেতে জামশেদ বললেন, দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম, আর একটু দেরি হলেই আপনাদের খুঁজতে যেতাম আমরা। জাহাঙ্গীর হুজুর এ সময় বলে উঠলেন, আপনারা যেহেতু ঠিকঠাক ফিরতে পারছেন, ধৈর্য নিতাছি কাজ সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখন দ্রুত চলেন, জামশেদ সাহেবের আব্বার কবরে যাইতে হইব। হুজুরের সঙ্গে আর এক দফা ছুটলাম আমরা। কেন কবরের ওখানে যেতে বললেন তা জানি না, কিন্তু সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম আমরা। ঠিক কবরের পাশেই জামশেদ সাহেবের বাবার মরদেহটা শুইয়ে রাখা, এমনকি কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে রাখা আছে আগের মতোই। বাবার দেহ ফিরে পেয়ে জামশেদ সাহেব হাউমাউ করে কেঁদে ফেললেন। কবরের ওপরটা ঢাকার জন্য বাঁশের চাটাইয়ের সঙ্গে পলিথিন ছিল। জাহাঙ্গীর হুজুর সেটা দিয়ে মরদেহ ঢেকে দিলেন, কারণ বৃষ্টি অনেকটা কমে এলেও এখনো কিছুটা পড়ছে। কবর পানিতে ভর্তি হয়ে আছে। জাহাঙ্গীর হুজুর বললেন, জামশেদ সাহেব, এখন আর কোনো সমস্যা হইব না আশা করি। বৃষ্টিও মনে হয় থাইমা যাবে। তয় গ্রাম থেকে কিছু লোকের ব্যবস্থা করলে ভালো হয়। লাশটা আরেকবার ঠিক কইরা কবর দেয়া জরুরি। জামশেদ সাহেব সায় দিলেন, জানালেন তিনি এখন গ্রামে গিয়ে কিছু লোক আনবেন, আমরা যেন তার বাবার সঙ্গে থাকি। এ সময় আমি জাহাঙ্গীর হুজুরকে প্রশ্ন করলাম, হুজুর, অনেকগুলো প্রশ্ন থেকে গেল, শেষ পর্যন্ত সফল হলাম বটে, কিন্তু এগুলো কেন ঘটলো বলুন তো? দুঃস্বপ্নের কথা শুনে কেন কবরে ছুটে গেলেন আপনি? জামশেদ সাহেবের বাবার মতোই দেখতে ওই পিশাচটা আসলে কি ছিল? মরদেহটা কোথায় ছিল? কবরের পাশে সাদা গরু, আমাদের সঙ্গে এত অঘটন। তার চেয়েও বড় কথা, শেষে আমাদেরকে দিয়ে যে কাজটা করালেন, এটাই বা কি ছিল? বৃষ্টি থেমে গেছে, সরে গেছে মেঘ, সূর্য দেখা গেল, এক চিলতে রোদও এসে পড়ল। জাহাঙ্গীর হুজুর ক্লান্তভাবে হেসে বললেন, এগুলা কি ছিল সবকিছুই খুইলা বলবো আপনাদের। এদিকের একটা গতি হোক আগে, পরের বার সবই জানতে পারবেন।